বিজেপি ১ নম্বর দল, কংগ্রেস ২ নম্বর দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৩ নম্বরে চলে যাবে না তো? এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। মুসলিম বলা হয়, রাষ্ট্রবাদী মুসলিম, তাদের একটা অংশ কি মালদাতে এবার বিজেপির সমর্থনের পক্ষে যায়? সেটাও কিন্তু দেখার আছে। এখন পর্যন্ত নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছেন ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা, আজকের সভাটা ছিল লার্জেস্ট সভা, সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে উন্মাদনা ছিল। খগেন মুর্মুর মার খাওয়ার পরে, মৃত্যুর সাথে লড়াই করার পরেও যে দাঁড়ানো যায়, এত বড় একটা সভা আয়োজন করা যায়, খগেন মুর্মু কিন্তু দেখিয়ে দিলেন। এবারের যে মোদির বক্তব্য কিন্তু অনেক বেশি মানে হিন্দু বাঙালি থেকে কানেক্ট করবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান। আজকের যে প্রচার আমি দেখলাম, কৌশলগত জায়গা থেকে দেখলাম, টু দ্য পয়েন্ট হয়েছে। একই সাথে কর্মী সমর্থকদের সাথে কানেক্টিভিটি আমি লক্ষ্য করেছি। অর্গানাইজেশনালি খুব সাউন্ড লেগেছে, কারণ এত মানুষ, মাঠে লোক এসছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। উন্মাদনা তাদের মধ্যে ছিল, জোশ ছিল তাদের মধ্যে। ২০২১-এ মমতার বিরোধিতা করে মোদি সভা করছিলেন, অর্থাৎ দিদি ভাইপো, পিসি ভাইপো, কিন্তু এবার কিন্তু অ্যাপ্রোচটা টোটালি আলাদা। একটা নতুন দৃষ্টিকোণ থেকে কিন্তু নরেন্দ্র মোদী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপাচ্ছেন। বন্দে ভারতের মতন ট্রেন, প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত পশ্চিমবঙ্গ পেল। গত ২০২৫ সালে জুন মাসে আলিপুরদুয়ার থেকে নরেন্দ্র মোদী শুরু করেছিলেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। একের পর এক জায়গায় তিনি যাচ্ছেন। ২০২১-এর সাথে তফাৎ এখানেই, ২০২১-এ মমতার বিরোধিতা করে মোদি সভা করছিলেন, অর্থাৎ দিদি ভাইপো, পিসি ভাইপো, দিদি ও দিদি, এই ভাবনা, অর্থাৎ নেগেটিভিটি ছিল তার মধ্যে। সরকার কত ব্যর্থ, সরকারে কত দুর্নীতি হয়েছে, দিদি ভাইপো কীভাবে সরকার পরিচালনা করছে, সেই জায়গা, নেগেটিভ জায়গাগুলোকেই তুলে ধরছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু এবার কিন্তু অ্যাপ্রোচটা টোটালি আলাদা। এবার জেলাতে যাচ্ছেন, সেই জেলার যত ধরনের উন্নয়নমূলক প্রকল্প, সেগুলোতে আলাদা করে তিনি আধিকারিকদের সঙ্গে নিয়ে সেগুলো উদ্বোধন করছেন, এবং তারপরে অর্থাৎ ডেভেলপমেন্টের ইমেজটাকে ধরে রেখে তিনি কিন্তু আজকে বার্তা দিচ্ছেন। এবং মালদার ক্ষেত্রেও ঠিক তাই হলো। আজকেও যদি তুমি লক্ষ্য করো, তাহলে বন্দে ভারতের মতন ট্রেন, প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত পশ্চিমবঙ্গ এবং কামাখ্যার মধ্যে এই যাত্রা হবে। কলকাতা এবং কামাখ্যা মানে গুয়াহাটির মধ্যে এই যাত্রা হলো। দুটোই মনে করো নির্বাচনী রাজ্য, একটা পশ্চিমবঙ্গ, একটা আসাম, দুটোরই একই সাথে নির্বাচন হবে। ফলে নির্বাচনের প্রাক্কালে এই বন্দে ভারতের উদ্বোধন, স্লিপার ক্লাসের প্রথম উদ্বোধন, যথেষ্টই মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। আর একই সাথে অমৃত ভারত একাধিক স্পেশাল ট্রেন এর কথা উনি বলেছেন, যেগুলো সাপ্তাহিকভাবে পরিচালিত হবে, চলবে। বেশিরভাগই দক্ষিণ ভারতবর্ষের সাথে যুক্ত আছে, উত্তর ভারতবর্ষের সাথে যুক্ত আছে। মোট 5টা অমৃত ভারত এর উদ্বোধনের কথা প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়াও মালদা সমেত একাধিক জায়গায় রেলের সম্প্রসারণ, উত্তরবঙ্গের একাধিক জায়গায় রেলের বিদ্যুতিকীকরণ, মডেল রেল স্টেশন, সব মিলে আজকে ধরো কয়েক হাজার কোটি টাকার যে উদ্বোধন, কয়েক হাজার কোটি টাকার যে উন্নয়নের প্রকল্পের উদ্বোধন, সেটা কিন্তু খুব বড় করে মোদি তুলে ধরেছেন। এবং এই ডেভেলপমেন্টের ইমেজের অভাবটা কিন্তু ২১-এর ছিল। ২১-এ শুধুমাত্র তৃণমূলকে ভাঙো, বিজেপিতে যোগদান মেলা করাও, আর নেগেটিভিটি, তৃণমূলের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরো, এইটাই ছিল ফোকাস। কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে জেলাভিত্তিক যে মিটিংগুলো প্রধানমন্ত্রী করছেন, সেখানে উন্নয়ন প্রথমে, তারপরে সরকারের মানে বর্তমান সরকারের সমালোচনা বা নতুন সরকারের স্বপ্ন উনি দেখাচ্ছেন। ফলে সব মিলে তুমি যদি দেখো, একটা নতুন দৃষ্টিকোণ থেকে কিন্তু নরেন্দ্র মোদী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে। এবং যেটা বলার তোমাকে, আজকে মালদাতে যে জনসভা, খগেন মুর্মুর মার খাওয়ার পরে
উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছিল, তৃণমূলীরা মেরেছিল, তারপরে খগেন মুর্মুর নেতৃত্বেই কিন্তু আজকের এই এখন পর্যন্ত নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছেন 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা, আজকের সভাটা ছিল লার্জেস্ট সভা, সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে মানুষের পার্টিসিপেশন ছিল। বহু মানুষ নরেন্দ্র মোদীর মূর্তি নিয়ে এসছেন, কেউ তার ছবি এঁকে এনেছেন, মডেল এনেছেন, কেউ তার জামা কাপড় এনেছেন। আবেগ ঘন প্রধানমন্ত্রীকেও আমরা দেখলাম এসপিজিকে ঢুকিয়ে দিয়ে সমস্ত উপহারগুলোকে সংগ্রহ করলেন এবং বলে দিলেন যারা উপহার তাকে দিয়েছেন তিনি তাদেরকে প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবেন। ফলে সব মিলে একটা কানেকশনের চেষ্টা উনি করেছেন। আর একই সাথে পশ্চিমবাংলায় যে অরাজক রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই দিকে ইঙ্গিত করে সেখানে যদি দেখি তাহলে 4-5টা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো আজকে তার ভাষণে। প্রথম যদি দেখো তাহলে যে ললেসনেস পশ্চিমবাংলায় রয়েছে সেইটাকে বারবার উনি তুলনা করেছেন। শব্দটা হয়তো জঙ্গলরাজ শব্দটা ব্যবহার করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে হাইলাইট করেছেন। দ্বিতীয় সেটা হলো অনুপ্রবেশ, যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আজকে জনসভাতে তিনি পরিষ্কার বলেছেন, এবং বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের যে সংরক্ষণ করা হবে না সেটা তিনি বলেছেন। তৃতীয় সেটা হলো যে হিন্দু, বিভিন্ন বর্গের হিন্দুদেরকে উল্লেখ করেছেন, কায়স্থ, নমশূদ্র থেকে শুরু করে মতুয়া, প্রত্যেককে যে সংরক্ষণ দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার যে তাদের পাশে আছে, এই বার্তা খুব পরিষ্কার করে নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং একই সাথে তিনি পরিযায়ী যে অর্থাৎ এই রাজ্যে যে কাজের অভাব আছে সেই কর্মসংস্থানের অভাবের জায়গাকে খুব স্পষ্ট করে তুলে ধরে তিনি নতুন বাংলা গঠনের স্বপ্ন দেখিয়েছেন। আর একই সাথে বাঙালির রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস সামনে রেখে বিজেপিকে বিততে চায়, সেই জায়গা থেকে তুমি যদি লক্ষ্য করো আজকে একটা বড় অংশ তিনি শুরুতে বাংলাতে ভাষণ দিয়েছেন। আর একই সাথে গৌড়ের গুরুত্ব, অর্থাৎ মালদা মানে গৌড়, এবং গৌড় হলো প্রাচীন বাংলার রাজধানী এবং বাংলার সংস্কৃতির পীঠস্থান। এই জায়গাটাকে উনি বিস্তারিতভাবে আলোচনা করে বাঙালির ভাবনা চিন্তাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়া, আরও নতুন করে প্রসারিত করবার কিন্তু স্বপ্ন বিজেপি কর্মী সমর্থকদের দেখিয়েছেন। সব মিলে তুমি যদি লক্ষ্য করো পরিবর্তনের পক্ষে, কৌশলগত জায়গা থেকে যদি বলো পরিবর্তনের পক্ষে, তার বক্তব্য কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ছিল, অর্থাৎ সার্বিক ছিল। সরকারের সমালোচনার পাশাপাশি তারা সরকারে আসলে কি ধরনের বাংলা গড়ে তুলতে চায় সেই একটা রূপরেখাও আছে, এবং বাংলা সংস্কৃতি রক্ষার প্রশ্নকেও কিন্তু তার বক্তৃতার মধ্যে স্থান পেয়েছে। এবারের যে মোদির বক্তব্য কিন্তু অনেক বেশি হিন্দু বাঙালিদেরকে কানেক্ট করবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে কিন্তু স্পর্শ করবে, তাদের কানেক্ট করবে। এখন যেটা তুমি যদি লক্ষ্য করো বিজেপির দুটো অ্যাপ্রোচে যাচ্ছে। একটা অ্যাপ্রোচ হলো যে সে নরেন্দ্র মোদী যখন আসছেন তিনি বলছেন উন্নয়নকে ফোকাস করে বলছেন, পরিবর্তনের কথা বলছেন, নতুন পশ্চিমবঙ্গ গড়ার কথা বলছেন। আর অমিত শাহ যখন আসছেন তখন অনুপ্রবেশ ইস্যু, শরণার্থী ইস্যু, অর্থাৎ আরও পরিষ্কার করে বলে হিন্দুত্বের রাজনীতিকে ফোকাস করছেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি দেখো তাহলে নতুন যিনি সভাপতি হয়েছেন সৌমিক ভট্টাচার্য, উনি প্রতিনিয়ত কিন্তু একটা কম্প্রিহেন্সিভ পলিটিক্স, একটা ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। দেখবেন সৌমিক প্রায়ই বলছে যে আপনারা অল্প সময়ের জন্য পতাকা ভুলে যান, রং ভুলে যান, সিপিএম ভুলে যান, কংগ্রেস ভুলে যান, সরকার পরিবর্তন করে পশ্চিমবাংলাকে রক্ষা করুন। এবং একই সাথে বলছে আপনারা হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, আপনারা সবাই চলে আসুন, এই পরিবর্তনে সামিল হন। এটা হলো ইনক্লুসিভ পলিটিক্স। সৌমিক ভট্টাচার্য অনেক ম্যাচিওর লোক, বহুদিন থেকে রাজনীতির আঙিনায় আছে, জানে যে মুসলিমদেরকে হস্টাইল করলে বিপদ। পশ্চিমবাংলার ডেমোগ্রাফিকে অস্বীকার করা যায় না। পশ্চিমবাংলায় 35% মুসলমান মানুষ আছে,
তাদেরকে বিরাগভাজন করে, তাদেরকে হস্টাইল করে, তাদের বিরুদ্ধে কথা বলে মানে পুরো ভোটটা তৃণমূলের পক্ষে চলে যাবে, সেইখানে লড়াইটা অনেক কঠিন হবে। ফলে শ্রমিক কিন্তু একটা মানে ইনক্লুসিভ পলিটিক্সের গল্প করছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী একেবারে মানে বলা যায় 24-এর লোকসভা নির্বাচনের পর থেকেই উনি কিন্তু এক্সক্লুসিভ পলিটিক্স করছে। এক্সক্লুসিভ মানে হিন্দুত্বের রাজনীতি। তিনি তখন বাংলাদেশকে সামনে আনছেন, রোহিঙ্গা মুসলিমদের সামনে আনছেন, ইস্যু সামনে আনছেন, তিনি অনুপ্রবেশকারীর ইস্যু সামনে আনছেন, তিনি জিহাদিদের প্রশ্নটা সামনে আনছেন করে হিন্দুকে রক্ষা করার জন্য একটা শেষ নির্বাচন, এই ভাবনা কিন্তু রাখছেন। ফলে দুই অ্যাপ্রোচে যাচ্ছে। বিজেপি হয়তো কৌশলগত জায়গা থেকে হার্ড পলিসি একজন ফলো করবে, সফট পলিসি আরেকজন ফলো করবে। যেটা অতীতে আমরা দেখেছি যে বাজপেয়ী তিনি ছিলেন মানে সবাইকে নিয়ে চলার ব্যক্তি, সেখানে মমতাও থাকবে আর সেখানে এল কে আদবানিকেও রাখবে। আবার এল কে আদবানি যখন ছিলেন, এল কে আদবানি কিন্তু তিনি হার্ড হিন্দুত্বের বিশ্বাসী মানুষ। ফলে বিজেপি দলের মধ্যে দুটো লাইন, সফট লাইনের প্রবক্তা অটল বিহারী বাজপেয়ী আর হার্ড হিন্দুত্বের প্রবক্তা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এখন নরেন্দ্র মোদী হলো হার্ড লাইন মানে সফট লাইনের প্রবক্তা, সবাইকে নিয়ে চলো, দেশের গৌরব বাড়াও, দেশের উন্নয়ন ঘটাও। আর অন্যদিকে হলো অমিত শাহ হার্ড হিন্দুত্বের রাজনীতি। পশ্চিমবাংলার ক্ষেত্রেও শুভেন্দু অধিকারী হার্ড হিন্দুত্বের রাজনীতির লাইনে আছেন, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সফট হিন্দুত্বের লাইনে আছেন। এখন দেখা এই যে কৌশলটা তারা নিয়েছেন, এই কৌশলটা এবং একই সাথে বেশ একটা প্রবলেম ওনারা সলভ করেছেন। সেটা হলো যে ভাই কোনো একজন ব্যক্তির নেতৃত্বে নির্বাচনে লড়া হবে না। তারা একটা টিম তৈরি করেছেন, ইনক্লুডিং দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে। এই 4 জন প্রধান ব্যক্তির কাঁধের উপর ভর করে বিজেপি লড়াইটা চালাতে চাইছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কোনো মুখ তারা রাখছেন না। সেটা কতটুকু স্ট্র্যাটেজিক্যালি রাইট বা রং, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আইডিওলজিক্যালি যে সফট হিন্দুত্বে গেলে লাভ বেশি না হার্ড হিন্দুত্বের লাভ বেশি, নাকি দুইয়ের কম্বিনেশন নিয়ে চলাটা লাভ বেশি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময়ই তার বিচার করবে, ফলাফলের মধ্য দিয়ে তার প্রকাশ পাবে। তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে তাদের স্থানীয় স্তরে সংগঠন নেই, কিন্তু সংগঠনের ঘাটতি সাংবিধানিক ব্যবস্থা বা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পূরণ করা সম্ভব। কারণ তৃণমূলের সংগঠন আছে, ফলে তৃণমূলের সংগঠনের সাথে যখন বিজেপির দুর্বল সংগঠনের লড়াই হবে ভোটের দিন, সেখানে উপযুক্ত সাংবিধানিক ব্যবস্থা যদি না থাকে তাহলে তৃণমূল একদিনের ম্যাচের মতন ভোটটা করিয়ে নিবে। ফলে সেইখানে সাংবিধানিক ব্যবস্থা বা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার উপস্থিতি বা রাজ্য প্রশাসনকে নিউট্রাল করার মতন পরিস্থিতি তৈরি করতে পারছে কিনা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং একই সাথে তোমাকে আমি বলতে চাই যে দেখো নির্বাচনের মানে মোদি বলছেন, প্রচার আসছে, কিন্তু কোন অল্টারনেটিভ পলিটিক্সগুলোকে সামনে রেখে বিজেপি ভোটটা চাইছে? তৃণমূলের শাসন মানুষ দেখেছে, 34 বছর বামেদের শাসন মানুষ দেখেছে। বিজেপি পশ্চিমবাংলার মানুষের জন্য কি দিতে চায়, কোন কোন ইস্যুকে সামনে রেখে পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চায়, সেইটা কেবলমাত্র ওই 5 তারা হোটেলে বই প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভোটের আগে গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনের কি দিয়ে তারা ভোট চান সেটা মানুষের কাছে পৌঁছাবে, সেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এবং একই সাথে তোমায় আমি খুব পরিষ্কার, আজকের যে প্রচার আমি দেখলাম কৌশলগত জায়গা থেকে দেখলাম, টু দ্য পয়েন্ট হয়েছে। একই সাথে কর্মী সমর্থকদের সাথে কানেক্টিভিটি আমি লক্ষ্য করেছি, অর্গানাইজেশনালি খুব সাউন্ড লেগেছে। কারণ এত মানুষ মাঠে লোক এসছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, উন্মাদনা তাদের মধ্যে ছিল, জোশ। আর দেখো মালদা এমন একটা জেলা যেখানে গত কয়েকটা নির্বাচনে বিজেপির ফল কিন্তু বলা যায় ভালোই হয়েছে। মানে গত বিধানসভায় হয়তো কিছুটা খারাপ হয়েছে, 4টে মাত্র আসন পেয়েছিল, কিন্তু লোকসভা উত্তর মালদা আসনটা জয়ী হয়েছে। দক্ষিণ মালদাতেও একাধিক আসনে বিজেপি এগিয়ে ছিল, তার মধ্যে ইংলিশ বাজারতে প্রায় লক্ষাধিক ভোটের এগিয়ে ছিল শিরূপা।
এবার সব মিলে কিন্তু আমি বলবো মালদাতে বিজেপি একটা ভালো ফল আশা করছে। একই সাথে এই প্রশ্নটা আসছে, বিজেপির প্রতিদ্বন্দ্বী কে মালদাতে? কংগ্রেস। মৌসুম বেনজিরের নূর ঢুকলো, কংগ্রেস কি তার প্রতিদ্বন্দ্বী হবে, নাকি তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিতীয় পজিশন বা প্রথম পজিশন অর্জনের জন্য। অর্থাৎ মালদায় বিজেপি একটা কনস্ট্যান্ট ভোট আছে, 35 থেকে 36% ভোট মালদাতে বিজেপির আছে। গত বিধানসভা নির্বাচনে তুমি জানো যে শীতলকুচিতে গুলি চলার পরে বিজেপির একের পর এক নেতার বলা যায় যে উগ্র মানে অবস্থান, মানে মুসলিমদেরকে গুলি করার কথা বলা বা তাদের পেটে গুলি করার কথা, বুকে গুলি কথা ইত্যাদি, দিলীপ ঘোষ থেকে শুরু করে একে অগ্র হিন্দুত্বের অবস্থান নেওয়া, তার ফলে কিন্তু মালদার মতন জেলাতে সুজাপুর বিধানসভায় যেখানে গণিকানদের গড় পারিবারিক আসন, সেই আসনেও তৃণমূল কংগ্রেস 1,30,000 ভোটে কংগ্রেসকে হারিয়েছিল। তুমি বুঝতেই পারছো যে এন্টার মুসলিম ভোট পোলারাইজেশন হয়ে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে 52% ভোট পেয়েছিল। এবার কিন্তু সেই ভোটটা কমেছে। এবার সেই ভোটটা লোকসভা নির্বাচনে কমে তৃণমূলের ভোট নেমেছে 26%-এ, আর কংগ্রেসের ভোট বেড়ে 36% হয়েছে। ফলে মৌসুম বেনজির চলে এসছেন বিভিন্ন সংকটে, মানে এই বেলডাঙ্গার সংকটেও দেখা গেল অধীর চৌধুরী অ্যাক্টিভ। ফলে মুসলিমরা কি কংগ্রেসের প্রতি আস্থা রাখতে পারবে? যদি মুসলিমরা আস্থা রাখতে পারে তাহলে মালদাতে কিন্তু তৃণমূলের জন্য ভীষণ মানে মানে দুরবস্থা। অর্থাৎ মালদার বিজেপি 1 নম্বর দল, কংগ্রেস 2 নম্বর দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 3 নম্বরে চলে যাবে না তো? এরকম এটা অনেকটাই নির্ভর করবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের প্রশ্নে কোনো খেলা নতুন আনতে পারেন কিনা, বা তার যে ইমোশনাল পলিটিক্স মুসলিমদের নিয়ে, সেই শেষ পর্যন্ত সেটা যদি কাজ না করে, তাহলে তুমি মনে রেখো যে মালদাতে যে সিচুয়েশন তৈরি হয়ে আছে, রাজনৈতিক অবস্থা তৈরি হয়ে আছে, তাতে কিন্তু বিজেপি কনস্ট্যান্ট তার ভোট ব্যাংক ধরে রাখছে, তৃণমূল কিন্তু তার উত্থান পতন বারবার হচ্ছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে যে 52% ভোট ছিল সেটা কমে গিয়ে লোকসভায় 26%-এ নেমে এসছে। আর কংগ্রেসের ভোট কিন্তু লোকসভা নির্বাচনে বেড়ে দক্ষিণ মালদা আসনটা কিন্তু গনি খান চৌধুরীর পরিবারের লোক ইশাক খান কিন্তু ধরে রাখতে পেরেছে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে উন্মাদনা বিজেপির আজকে সবার মধ্যে দেখাতে পারলো, নরেন্দ্র মোদী প্রতিটি ইস্যু ধরে ধরে যেভাবে দীর্ঘক্ষণ বক্তৃতা করলেন, কর্মী সমর্থকদের সাথে সংযোগ তৈরি করতে পারলেন, তার একটা ডিভিডেন্ড কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং হ্যাটসঅপ টু, আমি আবারও একজন ব্যক্তিকে আমি এই মানে খগেন মুর্মুকে একমাত্র ব্যক্তি যাকে আমি আলাদা করে বিশেষ ধন্যবাদ দিব, অন্য কারণে নয়, যে তিনি কার্যত বলা যায় মৃত্যুর থেকে বেঁচে এসছেন। একটা মানে মৃত্যুর সাথে লড়াই করে তিনি পাঞ্জা লড়ে, তিনি মৃত্যুর সাথে লড়াই করার পরেও যে দাঁড়ানো যায়, এত বড় একটা সভা আয়োজন করা যায়। খগেন মুর্মু, মনে রাখবে খগেন মুর্মু বিজেপিতে সিপিএম এর থেকে গিয়েছিলেন, সিপিএম এর হবিবপুরের এমএলএ ছিলেন, সেখান থেকে তিনি বিজেপির সাথে যুক্ত হন এবং এমপি হন। দুবার এমপি হয়েছে, দুবার এমপিতে কিন্তু তিনি হিন্দু মুসলমানের কোনো তাস খেলেননি। তিনি কেবলমাত্র মানে মালদার উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং বেসিক্যালি মানুষের দুঃখ কষ্ট বেদনা এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে কথা বলে তিনি কিন্তু কিছু মুসলমান ভোটও কিন্তু জোগাড় করতে পেরেছিলেন তার নির্বাচনে। ফলে এটাও দেখার যে রাষ্ট্রবাদী হিন্দু মুসলিম বলা হয়, রাষ্ট্রবাদী মুসলিম, তাদের একটা অংশ কি মালদাতে এবার বিজেপির সমর্থনের পক্ষে যায়, সেটাও কিন্তু দেখার আছে।